সো গাইস এট লাস্ট সেই হরর স্পেশাল সিরিজ যেটা রিলিজ হওয়ার কথা ছিল সেই সেপ্টেম্বরের 25 তারিখে ঝামেলা চ্যানেল কন্ট্রোভার্সি আবল তাবল হিসেবে সেটা আর আপলোড দিতেই পারি নাই এন্ড গাইস হঠাৎই আমার পিসির মাদারবোর্ড এবং প্রসেসর সার্কিটের জন্য পুড়ে গেছে যার কারণে কয়েকদিন খুবই স্ট্রাগলের সাথে আমার ভিডিও আপলোড দিতে হচ্ছে তোমরা তো সবাই জানো অন্য একটা পিসি দিয়ে নিজের মতো ভিডিও বানানো কতটা টাফ কিন্তু তারপরে তোমাদের জন্য কষ্ট করতে ভালো লাগে যখন দিন শেষে তোমাদের এমন সাপোর্ট দেখতে পাই এন্ড হরর স্পেশাল সিরিজটা আপলোড দেওয়ার অন্যতম কারণ ছিল আমার নিজের পিসি না থাকা কারণ আমার নিজের পিসিতে ছিল সমস্ত এলিমেন্ট এখন অন্য পিসিতে এডিট করতে গেলে আমি প্রবলেম ফেস করতাম এন্ড যার জন্য ভিডিওটা আসতে এত দেরি হয়ে গেছে সো গাইস ভিডিও শুরু করার আগে চলো তোমাদের একটা অ্যাপের সাথে পরিচয় করাই দিই এর আগেও একবার এই অ্যাপের সাথে তোমাদের পরিচয় করাইছি অ্যাপটা অনেক বিশ্বস্ত এবং নিরাপদ একটা অ্যাপ এই অ্যাপের মাধ্যমে খুব সহজে তুমি মোবাইল দিয়ে আর্নিং করতে পারো এই অ্যাপটা অন্যান্য আর্নিং অ্যাপ থেকে অনেক আলাদা এই অ্যাপটা টোটালি ট্রাস্টেড এবং তুমি অনায়াসে অ্যাপের মাধ্যমে আর্নিং করতে পারবা দিনে অন্তত 500 থেকে 1000 টাকা এবং সেই ইন্টারেস্টিং অ্যাপের নাম হলো bet20.club এই অ্যাপের মাধ্যমে তুমি খুব সহজে জাস্ট কয়েকটা ফানি গেমস খেলে কুইজ এর মাধ্যমে এবং কয়েকটা ইজি টাস্কের মাধ্যমে টাকা ইনকাম করতে পারো যে টাকাগুলো তোমরা খুব সহজে বিকাশে নিতে পারো রকেটে অথবা যে কোনো মোবাইল ফোনে রিচার্জ করতে পারো তো তোমরা যারা মোটামুটি ঘরে বসে একটু একটু ইনকাম করতে চাও তারা অ্যাপটিতে যাইতে পারো অ্যাপের লিংক আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া আছে ওই লিংকে ক্লিক করলে একটা ভিডিও ওপেন হবে দেন ওই ভিডিওটি দেখে তুমি সম্পূর্ণ বুঝতে পারো যে কিভাবে তোমাকে আর্নিং করতে হবে কিভাবে কি কাজ করতে হবে সো গাইস আগে বলেছিলাম আমার টিমের এখানে কেউ প্রফেশনাল অ্যাক্টর না এন্ড না ছিল প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটার না ডিরেক্টর কিন্তু তারপরে তোমাদের বিনোদন দেওয়ার জন্য তারা হার্ড লেভেলে ট্রাই করছে এন্ড তোমাদের জানো প্রথম কোনো জিনিসই প্রফেশনাল হয় না তো অনেক ভুল ত্রুটি থাকবে এই ভিডিওর মধ্যে সো সেগুলোকে নজরআন্দাজ করে চলো আজকের ভিডিও শুরু করা যাক লেটস স্টার্ট ব্রাদার সো গাইস ঘটনাটা ছিল সেদিন রাত তখন বাজে ঠিক 3:30 আব্বু তখন হঠাৎই বলল যে ফার্মেসি থেকে ওষুধ আনতে তো আব্বুর কথা শোনা মাত্রই আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম বাসা থেকে বের হইতেই আমার যেন সবকিছু আজব লাগা শুরু হলো ক্যাজুয়ালি আমাদের বাসার দিকে রাত 12টার দিকে সবকিছু নিঝুম হয়ে যায় রাস্তায় লোক ওঠা বন্ধ হয়ে যায় কিন্তু ওই দিন 3টার সময় রাস্তা ভর্তি লোক ছিল আর তার থেকে ভয়ঙ্কর বিষয় ছিল সেই মানুষগুলো একজনকেও আমি চিনি না সবাই কোনো কিছু দেখে খেয়াল না করে ওষুধের দোকানের দিকে রওনা দিলাম ফোন চাপতে চাপতে হাঁটতে শুরু করলাম হঠাৎই আমার প্রস্রাব লাগলো তো আমি অ্যাজ এ বাথরুম সিঙ্গার প্রস্রাব করতে করতে গান গাওয়া শুরু করলাম একটু একটু গা ছমছম করলেও নিজেকে বলতেছি আরে আমি তো ছেলে মানুষ নো প্রবলেম মনে তো অনেক রকমের চিন্তা আসতেছে যেহেতু বাসা থেকে বেরোয় সব কিছু যেমন আজব লাগতেছিল এখন মনে করেন যে প্রস্রাব করা যেই শেষ আমি পিছনে ফিরে দেখি দেন আস্তে আস্তে সাহস যোগায় কোন রকম উঠে দেখি সে আর নেই চারিদিকে একবার তাকালাম দেখলাম কোথাও সে নেই রাত তখন 3:30টার বেশি আমার তো একদমই কলিজায় পানি নাই ভয়ে তো মনে করো আমার বুকে পানি নাই তারপরে আমি একটু একটু করে হাঁটতে হাঁটতে দেখলি আবার সামনে এবার একদম মৃত লাশের মতো শুয়ে আছে ভয়ে তো মনে করো আমার ভেতরে পানি একদম শুকাই গেছে কিন্তু এদিকে আবার আব্বু অসুস্থ ওষুধ না নিয়ে বাড়িতেও ফিরতে পারতেছি না একটু পরে অন্যদিকে তাকাইতে দেখি এবার আমার সামনে দাঁড়ায় হাসতেছে তখন শুধু মনে মনে একটা কথাই ভাবতেছিলাম আমি বাড়ি পর্যন্ত ফিরতে পারবো তো এত ভয় পাইছি যে আমার শরীর কাজ করতেছে না ব্রেন একটু সামনে যে দেখি আবার সেটা এবার দেখি শূন্যের উপর ঝুলে আছে আমি চিন্তা করলাম কে আমার কাছে কি চাই আমি তো কারোর কোনো ক্ষতি করি নাই কখনো মাটিতে মৃত লাশের মতো শুয়ে আছে কখনো আমার সামনে হাসতেছে কখনো শূন্যের উপর ভাসতেছে বিশ্বাস করো গাইজ আমি জীবনে এমন ভয় কখনো পাইনি হঠাৎই মনে হলো এটা আমি কোথায় আছি কোনো রাস্তা চারপাশ কোনো কিছু যেন চিনতে পারতেছিলাম না সব যেন আমার কাছে অচেনা এক শহর মনে হচ্ছিল একটু সামনে যে নদীর পাড়ে দেখি আবার সেটা শুয়ে আছে তখন আমার মাথায় শুধু একটা জিনিসই কাজ করতেছিল আমি বাড়ি ফিরতে পারবো তো এদিকে বাড়িতে বাবা অসুস্থ মানে সমস্ত কিছু যেন আমার বিপরীতে ছিল পুরা শহরটাই যেন অচেনা না আমি রাস্তা চিনতে পারতেছিলাম না আমার মাথা কাজ করতেছিল ফোন বের করলাম ফ্রেন্ডসদের কল দেওয়ার জন্য দেখি ফোনেও কোনো নেটওয়ার্ক নাই এরপরে যেন আমি আমার সারা জীবনের ভয়ঙ্করতম স্বপ্নটার মতো একটা জিনিস দেখলাম তারপর থেকে আমি আর কিচ্ছু বলতে পারি না আমি কিভাবে বাড়ি পর্যন্ত আসছিলাম তাও আমি জানি না
তারপর থেকে আমি বাড়িতে, বাইরে, স্কুলে, ফ্রেন্ডসদের সাথে সব জায়গায় শুধু ওই একটা লাশই দেখতাম। আমার স্বপ্নের মধ্যে, আমার বাস্তব লাইফে সব জায়গায় শুধু একটা লাশই ভেসে বেড়াইতো। আর সব থেকে আজব যে ঘটনাটা ছিল সেটা হলো ওই লাশটাকে শুধু আমিই দেখতে পাইতাম, আমার কোনো বন্ধু, রিলেটিভস, বাবা মা কেউ দেখতে পাইতো না। যখন আমার সামনে লাশটা আসতো আমি আমার বন্ধুদের ডেকে দেখাইতাম, ওরা তাকাইলে আর থাকতো না। মনে হয়তো লাশটা যেন আমাকে কিছু বলতে চায়, নয়তো সারা পৃথিবীতে এত মানুষ থাকতে শুধু আমার সামনেই কেন পড়তো? আমি একা থাকলেই লাশটা যেন আমাকে ডাকতো। কিছুদিন পরে আমার খাওয়া দাওয়া একদমই বন্ধ হয়ে গেল। না রাতে ঘুমাইতে পারতাম, না সারাদিন কিছু খাইতে পারতাম। মনে হয়তো আমার শরীরকে ভেতর থেকে যেন অন্য কেউ একটা কন্ট্রোল করতেছে। দেন আমার এমন অবস্থা দেখে আমাকে নিয়ে যাওয়া হলো আমাদের এইখানে প্রসিদ্ধ ওঝার কাছে। আমি যে তার কাছে খুবই আকুতি করলাম যে আমাকে বাঁচান, আমাকে এর মধ্যে থেকে মুক্তি দেন। তিনি আমাকে দেখা মাত্র সব কিছু নিজেই বলতে লাগলেন যে তোর সাথে এই হচ্ছে, তাই না? আমি অবাক হয়ে শুধু বলতেছিলাম হ্যাঁ বাবা, আমার সাথে এই হচ্ছে। দেন তিনি আমাকে নির্ভয় দিয়ে বললেন যে আমার কাছে ওষুধ আছে, চিন্তা করিস না। তো তিনি আমাকে একটা চিরুনি দিলেন এবং বললেন তুই তোর চুলের স্টাইলটা বিটিএস এর মতো করে রাখবি। তোর চুলের স্টাইল যতক্ষণ বিটিএস এর মতো থাকবে তোর কাছে কোনো কিছুই আসতে পারবে না। দেন সেদিন থেকে বাবার কথা শোনার পর থেকে আমি আমার চুলের স্টাইল সব সময় বিটিএস এর মতো করে রাখতাম। বিটিএস এর ভিডিও দেখা শুরু করলাম, পুরো বিটিএস এর ফ্যান হয়ে গেলাম। आप दिखाएंगे, आप ये करेंगे, आप वो करेंगे, ये करेंगे, वो करेंगे। আর কি বলবো রাসেল ভাই, আমি তো সেদিন থেকে পুরাই সুস্থ। না আমার সামনে সে লাশ আসে, না আমার মনে অন্য কোনো চিন্তা আসে। हाँ जी मैं रो बुलाने गई, जो भी है सही, बच्चा आ रही है। দেন কিছুদিন পরে আমি অজান্তেই হঠাৎই চুল কেটে আসলাম। আমার আর মনে ছিল না আমার সাথে কয়েকদিন আগে এইসব হয়েছিল। আমি যে একটা লাশ দেখতাম, আমার শরীরকে যে অন্য একজন কন্ট্রোল করতে, এসব আমার যেন মনে ছিল না। তো আমি বেশ স্টাইল করে চুল কেটে আসলাম, আমি আবার আগের লাইফে ফিরে গেলাম। দেন যেদিন আমি চুল কেটে আসলাম ওই দিন রাতে আমার বাসার ছাদের উপর বসে আমি একটু নীরব মনে ধোয়ার টানে হারিয়ে যেতে চাচ্ছিলাম। এদিকে গার্লফ্রেন্ডটাও আবার প্যারা দিছে, খুব ঝামেলার মধ্যে আছি। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। সো সমস্ত ডিপ্রেশন ভুলতে আমি একটু ধোয়ার টানে হারিয়ে যেতে চাইলাম। তো পকেটে হাত দিয়ে দেখি আমি লাইটার আনি নাই, তো এদিক ওদিক তাকাচ্ছিলাম, হঠাৎই দেখি সে যেন আর লাশ নাই আমাকে ডাকতেছে। তার মুখটা দেখে মনে হলো জন্ম জন্মান্তরের পরিচয় তার সাথে আমার। কিসের টানে জানি না আমিও ছুটে গেলাম তার কাছে। তো সে হাসতে হাসতে আমাকে ডাকতেছিল আর আমি যাচ্ছিলাম, সে শুধুই আমাকে ডাকতেছিল আর আমি তার দিকে এগোচ্ছিলাম। আমি তার কাছে যেই তাকে টাচ করলাম